একটা মহারানী শেষ হলেই সব কিছুর সমাধান হয়ে যাবে না। সারা দেশে ছড়িয়ে রয়েছে মহারানীর মতো ক্ষমতাশালী অনেক মানুষ, প্রশাসনে অনেক উপর পর্যন্ত তাদের হাত, পুলিশ তাদের কথায় ওঠা বসা করে। ওদের জন্য ধনীরা আরো ধনী হচ্ছে, গরিবরা হচ্ছে আরো গরিব। ওরা ভেঙে খান খান করে দিচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর মূল্যবোধ। ওদের একজনকে মারলে জন্ম নেবে আরেকজন, তাই ওদের শেকড় উপড়ে ফেলতে হবে, ধ্বংস করতে হবে, কায়েম করতে হবে আধুনিক সাম্যবাদ। সেই লক্ষ্যেই আমরা হাতে তুলে নিয়েছি অস্ত্র। তুমি যদি না থাকো তাহলে ধরো এই অস্ত্র, করো, ধরো 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 ধরো। আমাদের লোক খবর দিয়েছে নতুন একজন এসপি এসেছে এলাকায়। সন্ত্রাস দমনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাকে। আমরা প্রথমে তার উপর আক্রমণ করে বুঝিয়ে দিতে চাই আমাদের বিরুদ্ধে যাওয়া তার ঠিক হবে না। আমার একটা কথা। কি কথা? এর আগেও এখানে এসপি ছিল, আমরা কখনোই তাকে আক্রমণ করিনি। নতুন এসপি কে কেন আক্রমণ করতে যাব? এর আগে যে এসপি ছিল সে জানতো আমাদের ক্ষমতার শক্তি কতখানি। সে কখনো আমাদের দমনে কোনো পদক্ষেপ নেয়নি, আক্রমণ করেনি, গ্রেপ্তার করেনি। এই অফিসার আমাদের আক্রমণ করেনি, গ্রেপ্তারও করেনি, হয়তো কোনোদিন করবেও না। সেও আমাদের মতো এই দেশের কোনো বাবা মার সন্তান, হয়তো ছোট ছোট ভাই বোন স্ত্রীর সন্তান, তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। খামাখা আমরা কেন তাকে আক্রমণ করতে যাব? আমার মনে হয় বাদশা ভাই ঠিকই বলেছে। আক্রমণ করতে গেলে আমাদের লোক মারা যেতে পারে। আমরা খতম করতে চাই, নিরীহ মানুষকে নয়। আমার মনে হয় ওই অফিসারের উপর নজর রাখাটাই উত্তম কাজ। যদি আমাদের জন্য বড় কোনো সমস্যা হয়ে না দাঁড়ায়, আমরা খামাখা তাকে ঘাটতে যাব না। আর যদি দেখি সে অন্যায় করছে, জুলুম করছে, নিরীহ মানুষকে হয়রানি করছে, আমি নিজে তার উপর আক্রমণ চালাবো। ঠিক আছে, তাই হবে। ওই অফিসারের দিকে নজর রাখো। এই থাম 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 থাম, কষা বেরে কষো গায়। মোর জল যদি এক ফোঁটা পড়তে তোরে মুই সবাই খাই লাগতাম। নতুন অফিসার কি আইয়ে পড়ছে? জি স্যার। কোন সময়? এই কিছুক্ষণ আগে। একেবারে ঠিক সময় মতো আইছি মই। যাই করা সামসামিটা হরিয়াই। শালা চামচার বাচ্চা, চামচা। কি তুই মরে সামসা কইলি? না স্যার, কিছু কই নাই। টেবিন গাড়ি যা স্যার। যা, তোরে মাফ করিয়ে দিলাম নতুন সারের লেগিয়া। স্যার, ও স্যার, বারানা। শালা একটা বেকু দেহস না দুই হাতে দুইটা টেবিন গেরিয়ার বাড়া দেবো কেমনে? আর কি মো তিনটা দাঁড়িয়ে ধারা। ক্যাম্পে এখন কেউ নেই, সবাই অপারেশনে গেছে। তুমি আমার অনুমতি ছাড়া ওর গায়ে হাত দিয়েছো কোন সাহসে? যে সাহসে সরকারের অনুমতি ছাড়াই আপনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন, যে সাহসে আপনি লড়াই করছেন খতম করার জন্য। চুপ করো, চুপ করো তুমি। আমি লড়াই করছি সমাজের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ করার জন্য। বাহ, চমৎকার। যে অন্যায়, জুলুম আর নির্যাতন বন্ধ করার জন্য আপনি বাহিনী গঠন করে লড়াই করছেন, সেই বাহিনীর সদস্য যদি অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, তার বিচার কে করবে? কি বলতে চাও তুমি? আপনার এই বাহিনীর সদস্য অন্যায় করেছে, আরেক সদস্যের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে জুলুম করতে চেয়েছে, নির্যাতন করতে চেয়েছে। রূপা, বাদশা সত্যি কথা বলেছে। ও ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। বাদশা না এলে আমার সর্বনাশ হয়ে যেত। এবার বল, সমাজে যারা অন্যায় করে, জুলুম, নির্যাতন করে, তাদের জন্য শাস্তির বিধান তো আপনি ঠিক করে রেখেছেন। ওকে কি শাস্তি দেবেন? দল থেকে বের করে দেবার কোনো উপায় নেই। পাল্টা দল গঠন করবি, না হয় পুলিশের কাছে গোপন তথ্য বলে দিবি। কোনো জেলখানা নেই,
যে 14 বছরের কারাদণ্ড দেব। আমার সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো, যে কোনো সময় বিপদ হতে পারে। চলে কমরেড, এ কি করছেন? আমি এতদিন ধরে আপনার নেতৃত্বে কাজ করছি, তার কি কোনো মূল্য নেই? তোমার এই ত্যাগ এই দেশ ও জাতি অনেক দিন মনে রাখবে। গুড বাই কমরেড। কমরেড, আকাশ মরতে হলো ওকে। কেন? আহত বিপ্লবীকে বাঁচিয়ে রাখার কোনো নিয়ম নেই। কমরেড, এ আপনি কি বলছেন? যারা আহত হয় তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো যায় না। ব্যথায় চিৎকার করলে দূর থেকে কেউ শুনে ফেলতে পারে, পুলিশ ছুটে আসতে পারে। তখন আহত বিপ্লবীকে নিয়ে পালানো যায় না, ধরা পড়ার ঝুঁকি থাকে। তাই পুলিশের হাতে আহত মানুষ ধরা পড়লে টর্চার সহ্য করতে পারে না, মুখ খুলতে বাধ্য হয়। সেজন্যই বিপ্লবীরা আহত হলে তাদের মেরে ফেলতে হয়। তাই রূপাও মরবে। অসম্ভব, রূপা মরবে না। আরেকজন সাথীকেও আমি বিনা দোষে হত্যা করতে দেব না। রূপাকে খাটিয়ে নিয়ে যাও। আমারটা দিয়া আমারে মারলে। রূপা, মামুন জাগো। তোমরা যাও, যাও মামুন, যাও। খুব কষ্ট পেয়েছ, তাই না? আমি সন্ত্রাসী হয়ে বাঁচতে চাই না বাদশা। মা বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ভুল করে এসে পড়েছিলাম এ দলে। রূপা, চলো বাদশা, আমরা এই জীবন ছেড়ে সুস্থ জীবনে ফিরে যাই। এটা এমন এক জীবন, যে জীবনে একবার পা দিলে সুস্থ জীবনে ফেরা যায় না। যেতে চাইলেও আইনটা মেনে নেয় না। তাহলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, সেখানে তোমাকে আমাকে কেউ চিনবে না। আমরা সাধারণ কাজ করে খাবো, মাটি কাটবো, ইট ভাঙবো, দরকার হলে তুমি রিক্সা চালাবে। যে বাচ্চা তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। রূপা, চলো বাচ্চা, চলো। ওই বাড়িটা এই অবস্থায় পড়ে আছে কেন? ইয়ে মানে স্যার, ওটা থামলেন কেন? মকবুলের বাড়ি। কোন মকবুল? ওই যে স্যার যাত্রার নায়িকা বিজলি আছে না, তার বাবা। কোথায় ওরা? জানি না স্যার, আপনি যেদিন জয়েন করলেন সেদিন থেকে নিখোঁজ। বলেন কি? জি স্যার, ঘটনার দিন এখান থেকে বেশ কিছুটা দূরের এক ডোবায় মকবুলের ছোট বাচ্চাটার লাশ পাওয়া যায়।
থানায় মামলা হয়নি কেন? কে করবে স্যার? মকবুল, তার স্ত্রী এবং তার আরো দুটি সন্তান, কেউ তো নেই। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। কিসের ভিত্তিতে মামলা হবে স্যার? ওদেরকে খুঁজে বের করুন, চারদিকে সোর্স লাগিয়ে দিন, আশেপাশে সব কটা থানাতে খবর দিন। যে করে হোক বেজলির বাবাকে আমার চাই। ওকে স্যার। এই,